সত্যি কি বাংলার এই পরিস্থিতির পরিবর্তন হবে? আমরা এই বিষয়ে আলোচনায় আসার আগে আমরা একবার একটু শুনবো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন, শোনাই আপনাদের। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है वहाँ, वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। আমরা এই একই কথা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমরা এই একই কথা বলতে শুনেছি অনেক বিজেপি নেতাদেরই, যে জঙ্গলরাজ বিহারে যেটা চলেছিল সেটার তো দিন শেষ হয়েছে, এবার এই অরাজকতার সরকারেরও পতন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি সেটা করতে চান? কারণ আপনি যেটা খানিকক্ষণ আগে বললেন যে জ্বলন্ত ইস্যুগুলো এ রাজ্যের বিজেপি নেতারা অনেক ক্ষেত্রে ধরতে পারছেন না। আরজি করের মতো একটা এত বড় হাতে গরম ইস্যু ছিল, সেটাকেও তারা কোনোভাবে কাজে লাগাতে পারেননি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ইস্যুগুলোকে কি কাজে লাগাতে পারবেন? এই যে এত বাংলাদেশি, এখানে নাকি রোহিঙ্গা রয়েছে, প্রচুর মুসলিমরা এখানে এসে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে ফেলেছেন, এইগুলোকে কি কাজে লাগাতে পারবেন? কিভাবে সম্ভব সেটা? ইন্দিরা, এই প্রত্যেকটা ইস্যু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি এই ইস্যুগুলো রাজনৈতিক জায়গা নিয়ে আমরা ধরি, আমরা তো এতক্ষণ বিশ্লেষণ করছিলাম স্যার এসআইআর, বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতবর্ষে কিরম ভাবে তারা নিরাপত্তার ওপরে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। আমরা এবার যদি রাজনৈতিক ভাবে আলোচনা করি, আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিজেপি, বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় তৃতীয় টার্ম করছে, এবং সেই মুখটাকে যে চ্যালেঞ্জ করবে, আপনি এবং দর্শকরা বলুন বিজেপির কোন মুখটা আছে। বিজেপি হয়তো 3-4জন লিডার আছে, তারা অখণ্ড তৃণমূল, যারা ওরা অখণ্ড ভারত বলে, তাই আমি বলছি অখণ্ড তৃণমূলের বিরুদ্ধে খণ্ড বিজেপি। কারণ প্রত্যেক বিজেপির নিজস্ব, শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে তার নাম, তার পরিশ্রম, তার দৌড়নো সবাই কুর্নিশ জানায়, কিন্তু শুভেন্দু অধিকারী একটা তার ছোট রাজ্য চলে, সুকান্ত মজুমদারের একটা ছোট রাজ্য চলে, এখন নতুন সমীর ভট্টাচার্য যে সভাপতি, এবং দিলীপ ঘোষ, এই যে বিভিন্ন নেতা, তারা এখনো আজ পর্যন্ত একসাথে হতে পারেনি। অখণ্ড বঙ্গ বিজেপি আমরা দেখতে পাই না। বিজেপি বাংলায় খণ্ডিত ছোট ছোট ভাগ, এবং সেই জায়গায় একইভাবে যে জেলাগুলো নিজেদের মধ্যে অত্যন্ত ভাবে ঝগড়া, এবং একসঙ্গে একভাবে বিজেপির মুখ কেউ হয়ে উঠতে পারেনি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা চ্যালেঞ্জ দেয়। এটা হচ্ছে প্রথম নম্বর। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যেটা বললাম যে বিহার হিন্দি বলয়, উত্তরপ্রদেশ হিন্দি বলয়, বাংলা একদম ডিফারেন্ট, বাংলা নিজস্ব আইডেন্টিটি আছে। বাংলার সঙ্গে বিহার উত্তরপ্রদেশ একভাবে নেবেন না। আপনি আগেও দেখেছেন যে ত্রিপুরাও জিতেছিল বিজেপি, আসামেও জিতেছিল বিজেপি, তাহলে কি পশ্চিমবাংলা জিতেছে? না, পশ্চিমবাংলা জেতেনি। কারণ আবার বলছি, বঙ্গ সন্তান বাঙালিদের একটা আলাদা আইডেন্টিটি, নিজেদের ঐতিহ্য মেনে চলে। কোনো আসাম ত্রিপুরা এ আগেও বিজেপি জিতেছে, তাতে কোনো এফেক্ট পশ্চিমবাংলায় পড়েনি। বিহারের আগেও জিতেছিল, এবারও জিতলো। আমি যেটা বললাম, বিহার জিতেছিল, তার যে আনন্দ, যে বিজেপি বেরিয়েছিল কলকাতা ভিত্তিক, কিন্তু কোনো বিজেপিকে আমি পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় দেখতে পাইনি। তার মানে তাদের সংগঠন সেভাবে শক্ত নয়, যে একটা ওদের নিজেদের দল পাশের রাজ্যে জিতেছে, সেখানে বলছে যে জায়গায় জায়গায় বিজেপিকে নিয়ে যেতে হবে, প্রত্যেক জেলায় নিয়ে যেতে হবে, কিন্তু জেলায় কোন তো বিজেপিকে আমরা পশ্চিমবাংলায় দেখতে পারিনি। কুচবিহারে একটু বেরিয়েছিল, তৃণমূলের কাছে উত্তম মধ্যম পেয়েছে, আবার চলে গেছে। আমি উত্তম মধ্যমটাকে ভালো বলছি না, আমি বলছি সাংগঠনিক ভাবে স্ট্রেংথ বিজেপির কিন্তু পশ্চিমবাংলায় নেই। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন, যতক্ষণ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, যেটা বিহারে বিজেপির হাতে ছিল, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে, স্যার হোক না হোক, এগুলোর পরে আমরা তো এতগুলো ইলেকশন দেখলাম ইন্দিরা, প্রশ্ন চিহ্ন কিন্তু উঠবে। সেই জায়গা পরিষ্কার নয় যে কি হতে চলেছে। একদম। আমরা একটু শোনাই প্রধানমন্ত্রী কি বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বক্তব্য উঠে আসছে, শুনবো। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है।
मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। একদম। তাহলে কি এই এসআইআরটাকে হাতিয়ার করেই সেই টার্গেটটা পূরণ করতে চাইছে বিজেপি? সেই প্রশ্নটা উঠে আসছে। আমি কর্নেল চৌধুরীর কাছে যাবার আগে আরো একজন বাংলাদেশি যে ফিরে যাচ্ছে বাংলাদেশে, মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একজনের বক্তব্য শোনালাম, আরেকজনের বক্তব্য একটু শোনাই, তারপর আলোচনায় আসবো। দেখুন কেস স্টাডিগুলো। কলকাতায়, ওখানে এই কাজ করতাম। এখন দেশে যাচ্ছি, বাংলাদেশ। এখন এখানে ছিলাম বহুত দিন ধরে। এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। কর্নেল চৌধুরী, তাহলে ভাবুন যে কত মানুষ, হয়তো আমার আপনার চারপাশে এমন প্রচুর মানুষ রয়েছেন, বলছেন কাজ করতাম, কলকাতায় ছিলাম অনেক দিন, মানে শহর কলকাতায়, মানে এইরকম একটা সিটিতে তারা অনেক দিন ধরে রয়েছেন। এই অনেক দিন কথাটা তিনি ব্যবহার করছেন, এখন তিনি ফিরে যাচ্ছেন। মানে যদি এই এসআইআরটা না হতো বা এই যে তারাটা না পড়তো, তাহলে তো এরা এখানে পার্মানেন্টলি থেকেই যেতেন। এটা কি সত্যিই কোথাও সম্ভব? মানে এক দেশ থেকে আসা মানুষ, আমরা যদি আজকে চেষ্টা করি যে আমেরিকায় গিয়ে থেকে যাব আর ফিরবো না ভারতবর্ষে, এটা কি কখনো সম্ভব কোনোদিন? আমরা তো আমেরিকায় কেন, মেক্সিকোতে আমেরিকায় ঢুকতে যাচ্ছে, মেক্সিকানদের মেরে বার করেছে, ক্যানাডিয়ানরা চেষ্টা করেছে, আসতে দেয়নি। কোন যে দেশ, যে দেশের নিজেদের ইন্টারন্যাশনাল বর্ডার চার সার্বভৌমত্ব আছে, আমি অন্য কোনো দেশের, অন্য কোনো রাষ্ট্রের নাগরিক, আমি আমার দেশে কিরম করে বিনা পাসপোর্ট বিনা ভিসায় সে আসতে পারে অথবা কাজ করতে পারে? সম্ভব নয়। তো এদের অনুপ্রবেশ বলে, অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে, ধরতে হবে। যারা যেখানে আছে তাদের ধরে যেখানে ছিল তাদের পাঠিয়ে দিতে হবে। এই যে কেন্দ্রীয় সরকারের যে এই উদ্যোগ, তাদের নিশ্চয়ই আমরা কুর্নিশ জানাই। এটা খুব এটা দরকার ছিল, বিশেষ করে ভারতবর্ষে যেখানে এক কোটির ওপর তো নিশ্চিতভাবে বারবার বলা হচ্ছে যে লোক ঢুকেছে। এবং আমাদের রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মাননীয় যখন লোকসভায় ছিলেন, তিনিও এইটা বারবার, যখন বামের এখানে শাসন ছিল, বারবার এই কথাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা উনি বলেছেন যে এখানে অনুপ্রবেশ হচ্ছে। কিন্তু একভাবে যখন উনি এখন শাসক জায়গায় বসে আছেন, নবান্নে উনি রাজ্যের মুখ্য জায়গায় বসে আছেন, সেখানে আমার মনে হয় ওনার এটাকে আরো কুর্নিশ জানানো উচিত ছিল। আরো ওপেনলি এই যে এসআইআর হচ্ছে, তাকে রেড কার্পেট দিয়ে রাজ্য সরকার যেন ফুললি সাপোর্ট দেওয়া যেত,